কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। অনেকক্ষণ থেকেই ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছিল নিতাইয়ের, কিন্তু কিছুই করার নেই। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ভালো করে কিছু দেখাই যায় না। নৌকার ওপর জ্বলতে থাকা হ্যারিকেনটার মুখ বন্ধ বলেই হয়তো এখনো জ্বলছে, না হলে এমন প্রবল হাওয়ায় কখন নিভে যেত। নিতাই একবার এদিক ওদিকে ভালো করে তাকায়। অন্ধকারে চার পাঁচটা কালো কালো ছায়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। মাথার ওপর শোঁ শোঁ করে হাওয়াটা বয়ে চলেছে এক নাগাড়ে। আকাশ দেখে বোঝা যায় বৃষ্টি হবে, কিন্তু তাতে নিতাইয়ের কোনো আপত্তি নেই। শুধু এই রাতে যদি একটা আশ্রয় পাওয়া যেত। নিতাইয়ের মনে মনে নিজের উপরে অনেক রাগ হয়, আর বারবার মনে পড়ে যায় মধুসূদনের কথা। মধুসূদন বারবার তাকে বলেছিল, নিতাই, এই রাতের বেলা বের হোস নে, বুঝলি? যতই হোক রাতের বেলা বের হোস না, কেমন? তারপর আবার কাল অমাবস্যা। তুই একদম একদম শেষ রাতের দিকে সূর্যের আলো যখন ফুটি ফুটি করবে তখন বেরিয়ে পড়িস, তাহলেই হবে। কিন্তু নিতাই কখনো কারোর কথাই শোনেনি, আজও শোনেনি। সে ভাবল শেষ রাতের দিকে সূর্যের আলো ফোটার পর বেরোলে নবীগঞ্জ পৌঁছতে অনেক সময় লেগে যাবে, তাতে আরও একটা বিপদ হতে পারে। আর তাই সে রাত থাকতেই বেরিয়ে পড়ল। সঙ্গে হ্যারিকেনের আলো থাকবে, আর মনে মনে রাম নাম করতে করতে ঠিক চলে যাবে। তখনই হাওয়ার ঝাপটা আবার এসে লাগলো নিতাইয়ের মুখে। নিতাই কেমন যেন থরথর করে কেঁপে উঠল একবার। আবার সামনে তাকাতেই কালো অন্ধকারে ভালো করে কিছুই চোখে পড়ে না। নিতাই যে কি করে এতক্ষণ নৌকা চালিয়ে আসছে সেটাই তার কাছে কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হয়। চারপাশে জলের ছলাৎ ছলাৎ শব্দ, হাওয়ার শব্দ, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমক ছাড়া আর কিছু নেই। কিন্তু তবুও নিতাইয়ের মাঝে মাঝেই মনে হচ্ছে আশেপাশের অন্ধকার থেকে যেন কে তাকে ক্রমাগত দেখে চলেছে। এক্ষুনি পিছনের দিকে তাকালে নৌকার একদম শেষের দিকে কাকে যেন বসে থাকতে দেখবে সে। দাঁড় বাইতে বাইতে কি মনে হতেই নিতাই দাঁড়টা তুলে রাখলো। একপাশে অল্প হাওয়ায় নৌকা একটু একটু করে দুলতে দুলতে সামনের দিকে এগিয়ে চলেছে। নিজের ওপর বিরক্তটা চরমে আসায় নিতাই বলে উঠল, আমারই বেশি বেশি সব কিছুতে কেন যে রাতের মধ্যে বেরোলাম। কাল সকালে বেরোলেই ভালো হতো, সে না হয় নবীগঞ্জে পৌঁছে 200 টাকা কম পেতাম। লোভই আমায় একদিন এই কালো দিকে জলে ডুবিয়ে মারবে। ঠিক তখনই আকাশের এক প্রান্ত থেকে ও প্রান্ত যেন আলোকিত করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে নিতাই মুহূর্তের মধ্যে দেখতে পেল সে কালো দিঘির একদম মাঝখান দিয়ে চলেছে। দুপাশে পাড় তো বহু দূরে, একবার ধরে ধরেই তো এগোচ্ছিল সে। তাহলে এই কি সর্বনাশ হয়ে গেল! অমাবস্যার রাতে কালো দিঘির জলে এভাবে! ছি ছি, আজ ভালোই ভালোই বেঁচে নবীগঞ্জ পৌঁছাতে পারলে হয়। যেমনটা ভাবা তেমনটা কাজ। নিতাই তাড়াতাড়ি দাঁড় তুলে নিয়ে অন্ধকারে যে কোনো একটা দিক লক্ষ্য করে
পাড়ের দিকে নৌকা চালিয়ে দিল। যে কোনো একটা পাড়ে পৌঁছতে পারলে সেই পাড় ঘেঁষে ঘেঁষে সে এগিয়ে যাবে। জঙ্গল আর শিয়ালের আড্ডা ছাড়া আর কিছুই নেই এখানে। এই রাতের বেলা একটা মানুষের দেখা সেখানে কোথাও পাওয়া যাবে না। এখানে প্রায় মহিষাটা পর্যন্ত এমন নদীর ঘাট দেখা যায়, সেখান থেকে হেঁটে গেলেই লোকজনের বসতিও চোখে পড়বে। কিন্তু নিতাই যেখান থেকে এসেছে, অর্থাৎ নিমপাড়া থেকে ওই নবীগঞ্জ পর্যন্ত, সেখানে ওই দু একটা নদীর ঘাট ছাড়া আর কিছু নেই। নিজের নির্বুদ্ধিতায় হাসবে না কাঁদবে সে কথাই নিতাই ভুলে গিয়েছিল। ঠিক তখনই এক ফোঁটা বৃষ্টির জল তার ঠিক কপালের মাঝখানটায় এসে পড়ল। নিতাই ওপরের দিকে তাকিয়ে কাকে যেন উদ্দেশ্য করে বলল, এটাই বাকি ছিল বুঝলি, এটাই বাকি ছিল। এনেছিস যখন এত অল্প করে কেন, বেশি করে আন। নিতাইয়ের কথাটা শুনেই বোধহয় আকাশের ওপর বসে থাকা কেউ একজন ঝরঝর করে জল ঢেলে দিল। নিতাইয়ের গায়ের ওপর প্রবল বৃষ্টি নামল মুহূর্তের মধ্যে। আর সেই বৃষ্টির মধ্যে নিতাই ভিজতে ভিজতে দাঁড় টানতে টানতে নৌকাটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় অবাক হয়ে নিতাই তাকিয়ে দেখল হ্যারিকেনটা কিন্তু তখনও নেবেনি। এমনভাবে হ্যারিকেন জ্বালানোর বুদ্ধিটা মধুসূদন দিয়েছিল। বলেছিল, হ্যারিকেনের মুখটা এইভাবে বন্ধ করে রাখবি, তবে এভাবে কিন্তু বেশিক্ষণ বন্ধ করে রাখা যাবে না, তারপর কালিও জমবে, তাছাড়া ভেতরটা গরম হবে, তাতে কাঁচ অনেক সময় ভেঙেও যেতে পারে। মাঝে মাঝে একটু খুলে দিবি, তাহলেই হবে। অনেকক্ষণ ধরে হ্যারিকেনের কাঁচটা আলগা করে ধরে ভেতরের গরম বাতাস বাইরে বের করা হয়নি। সে কথা নিতাই জানি, কিন্তু সেদিকে এখন তার কোনো লক্ষ্যই নেই। প্রবল ধারায় বৃষ্টিতে চারপাশটা যেন আরো কালো অন্ধকার হয়ে এসেছে। নদীর জলে বৃষ্টির ফোঁটা পড়ে অদ্ভুত এক শব্দ উঠছে। নিতাই ডান দিকে লক্ষ্য করে দাঁড় বাইতে লাগলো। ওদিকে কোনো গ্রাম আছে কিনা সে জানে না। যদি গ্রাম এখান থেকে অনেক দূরেও হয়, তবু কোনো না কোনো গ্রামের পাড় তো হবেই। এটা কোনোভাবে পাড়ে পৌঁছতে পারলে পাড় ভেসে ভেসে একটু এগিয়ে যাবে। এত রাতে পাড়ে ওঠাও তো কম বিপদ নয়। শেয়াল থাকতে পারে, আবার সাপখোপ। তাছাড়া শেষের কথাটা মনে মনে ভেবেই নিতাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আর ঠিক তখনই সে দেখতে পেল ডান দিকের নদীর ধারের কাছে একটা সাদা মতো কি যেন রয়েছে। নিতাইয়ের বুকের ভেতরটা একেবারে হিম হয়ে গেল। হৃৎপিণ্ডটা একেবারে এক লাফে গলা দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। শুনছো ওগো, শুনছো? কে যায় ওই পথে নৌকা নিয়ে? দাঁড়াও, একটু দাঁড়াও, আমায় উদ্ধার করো, আমি যে বড় বিপদে পড়েছি। একটা মেয়ের গলা, মিষ্টি একটা গলা, কিন্তু গলাটা কাঁপছে, যেন কোনো এক বিপদে পড়ে গলাটা উদ্ভ্রান্ত হয়ে গিয়েছে। আর শুধু গলা নয়, গলার মালকিনও নিশ্চয়ই এমন বিপদে পড়ে বৃষ্টির মধ্যে উদ্ভ্রান্ত। তবুও নিতাইয়ের সন্দেহ যায় না। গলা তুলে বলে, কে তুমি? আশেপাশে তো কোনো গ্রাম নেই, এখান থেকে গ্রাম অনেক দূরে। আর তাহলে এই রাতে তুমি এখানে কি করছো? নৌকা পথে এসেছিলাম একটা জরুরি প্রয়োজনে, ঘাটে নেমেছিলাম। তারপর যে কি হলো, ফিরে এসে দেখি নৌকা নেই, কোথায় যেন চলে গেছে। এতক্ষণ ওই গাছের তলাতেই বসে কাঁদছিলাম, তো ওই হারিকেনের আলোটা দেখে মনে হলো তোমায় অন্ধকারে দেখতে পেলাম, তাই তোমার কাছে সাহায্য চাইতে এলাম। আমায় সাহায্য করবে না? নিতাইয়ের কেমন যেন চিন্তা হলো। একবার মনে করল কি দরকার সাহায্য করার, কোথা থেকে কি ঝামেলা মাথায় এসে পড়বে
কিন্তু পরক্ষণেই ভাবল, এত রাতে যদি নিতাই কোনো বিপদে পড়তো আর কেউ এভাবে তাকে সাহায্য না করে চলে যেত, তাহলে কি তার ভালো লাগতো? এমনটা ভাবছে এমন সময় সেই মেয়েটা চিৎকার করে উঠল। ওটা ওটা কি? শিয়াল বলে মনে হচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে এভাবে ফেলে যেও না, বাঁচাও আমাকে। নিতাই দাঁড় টানতে টানতে সামনের দিকে এগিয়ে এসেছিল খানিকটাই, কিন্তু সে আর এগোতে পারল না। ঘুরিয়ে পাড়ের দিকে নিয়ে গেল, আর তাতেই মেয়েটা আবার আশ্বস্ত হলো। একটু কাছে যেতেই হ্যারিকেনের আলোয় ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখল নিতাই। ফর্সা মুখশ্রী, চেহারাও খুব একটা খারাপ নয়, লম্বা নাক জোড়া, বড় বড় দুটো উজ্জ্বল চোখ, আর শরীরে একটা সাদাটে রঙের কাপড় জড়িয়ে রেখেছে। নিতাই আরেকটু সামনে এগিয়ে এসে বলল, তো তুমি যাবে কোথায়? নৌকার একটা পাশ পাড়ের দিকে এগিয়ে এসেছিল। মেয়েটা আর দেরি না করে নৌকার উপরে এসে উঠল। মেয়েটা নৌকায় বসতেই নিতাই কিন্তু আর অপেক্ষা না করে হাতের দাঁড়ের ধাক্কায় নৌকাটাকে জলের দিকে ঠেলে দিল। আর ঠিক তখনই পাড়ের দিক থেকে একটা শেয়াল ডেকে উঠল। বৃষ্টির জলে মেয়েটা প্রবলভাবে ভিজেছে, মাথার কাপড়টা কোনো রকমের মুখের কাছে ঘোমটা মতো করে রেখেছে। বৃষ্টিটা যেন মেয়েটির কষ্ট অনুভব করে সামান্য কমে এলো, তবে হাওয়াটা আগের মতোই বইছে। নিতাই দাঁড় টানছে উল্টো দিকে। নৌকার অপর প্রান্তে মেয়েটা বসে রয়েছে, আর হ্যারিকেনটা আগের মতোই চলে চলেছে। তবে এই ঝড় বৃষ্টির মধ্যে ওই হ্যারিকেনের আলো যে কোনো কাজে লাগবে না, সে কথা নিতাই খুব ভালোভাবেই বুঝতে পারছে। তুমি ও পথে কোথায় চলেছ গো? এত রাতে এ পথে নৌকা যায় বলে তো শুনিনি। আমি নবীগঞ্জ যাব, কাল ভোর ভোর পৌঁছানোর কথা। সেখানে পৌঁছালে মহাজনের অনেক মালপত্র আসবে বড় নৌকায় করে। সেই মালপত্র অন্য গ্রামে ঘাটে পৌঁছে দিতে হবে। ভোর ভোর পৌঁছাতে পারলে কাজ বেশি পাবো, তাই আর কি। মেয়েটা আবার চুপ করে বসেছিল। তার হাতে বোধহয় চুড়ি পরা ছিল। সেই চুড়ির ক্ষণ শব্দ মাঝে মাঝেই পাচ্ছিল নিতাই। মেয়েটা বোধহয় মাথার আঁচলটা ভালো করে চাপা দেওয়ার চেষ্টা করছে। নিতাই বলল, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। আর তাছাড়া এমন আধারে তোমার মুখও দেখা যাবে না। মুখের ঘোমটা সরিয়ে রাখতে পারো তো। নিশ্চয়ই ভিজেছে। না, সে থাক বাবা, বড় বিপদে পড়েছিলাম, তুমি উদ্ধার করলে তাই, নইলে যে কি হতো। নৌকো নিয়ে যাচ্ছিলে কোথায়? যাচ্ছিলাম কুসুমপুরের দিকে, তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। শেষের দিকে মেয়েটার গলায় একটা কান্নার আওয়াজ আসছে। নিতাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এতক্ষণে সে একা একা ছিল বলে এমন একটা ভয় চারপাশ থেকে তাকে ঘিরে ধরছিল বটে। জলের ভয়, আশেপাশের হাওয়ার ভয়, তাছাড়া অন্ধকারে দুপাশের পাড়ের জঙ্গলের ভয়। কিন্তু এখন মেয়েটা আছে বলেই বোধ হয়। আচ্ছা আচ্ছা, ও কথা না হয় এখন বলতে হবে না, কিন্তু এখন তুমি যাবে কোথায়? তুমি তো নবীগঞ্জেই যাচ্ছ। আমার সেখানে এক আত্মীয়ের বাড়ি আছে, আমাকে সেখানে পৌঁছে দিলেই আমি চলে যেতে পারবো। কিন্তু নবীগঞ্জ তো আমরা রাতের মধ্যেই পৌঁছে যাব, তাই না? ও আকাশের অবস্থা ভালো নয়, নদীতে বেশ ঢেউ রয়েছে, বর্ষার ভরা নদী। এতে তাড়াতাড়ি নৌকো চালানো যাবে না, পার ধরে এগোতে হবে। নৌকো একবার উল্টে গেলেই বিপদ। মেয়েটা আর কিছু বলল না। নিতাই চুপ করে দাঁড় টানতে লাগলো। দাঁড়ের শব্দের সঙ্গে বৃষ্টিটা যেন খানিকটা কমে এলো। অনেকক্ষণ বিদ্যুৎ চমকায়নি। বিদ্যুতের আলোতে মেয়েটার মুখটাতে একবার একটা প্রবল ইচ্ছে নিতাইয়ের অনেকক্ষণ ধরেই হচ্ছিল। মেয়েটা যে ঘুমটা সরিয়ে ফেলেছে তা বোঝা যায়। একবার মেয়েটার মুখ দেখেছিল নিতাই। এমন সুন্দর মায়া ভরা মুখ এর আগে খুব একটা দেখেনি নিতাই। সে গ্রামের এক গরিব জেলে।
এমন এক সুন্দর নারীর সঙ্গ পাওয়ার ভাগ্য তার গোটা জীবনে হতো না। কিন্তু এই বৃষ্টিমুখর রাত, এই নবীগঞ্জের পথ আর মেয়েটার হারিয়ে যাওয়া তাকে সে সুযোগ করে দিয়েছে। নিতাইয়ের বুকের ভেতর কোথায় যেন রক্ত ঝলসে ওঠে। একটা অদ্ভুত চিন্তা তার মাথায় আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করলো। কিন্তু সে মাথাটা ঝাঁকা দিয়ে যেন নিজেকে কিছু থেকে বিরত রাখার চেষ্টা করছে। নিতাইয়ের মাথা ঝাঁকানো দেখে মেয়েটি বলল, কি হলো মাঝি, ওভাবে মাথা ঝাঁকাচ্ছ যে? না, কিছু না, বৃষ্টির জলে ভিজেছি তো। বৃষ্টির জলে ভিজলে মাঝির বুঝি অসুখ হয় না? তোমার ওই হারিকেনটা তো কোনো আলোই দিচ্ছে না, ওটা বরং তুমি নিভিয়ে দাও, তাতে তেল বাঁচবে। পরে যদি আবার লাগে, এখনো তো বাকি রাতটা পড়ে আছে। নিতাইয়ের কথাটা ঠিকই মনে হলো, তাই সে নৌকার মাঝখানের হ্যারিকেনটা তুলে নিয়ে সেটা নিভিয়ে দিল। চারপাশটা আবার আগের মতোই অন্ধকার। মেয়ে মানুষটার গায়ে সাদা রঙের কাপড় আছে বলেই বোধ হয় অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল তাকে। সাদা রঙের কাপড় কেন মেয়েটার গায়ে, সেটাই ভাবছিল নিতাই। তাহলে কি মেয়েটা বিধবা? গ্রামে গঞ্জে তো এমন বয়সে অনেক মেয়েরা বিধবা হয়ে যায়, সে কথা নিতাই জানে। কিন্তু বিধবা হলেও মেয়েটার শরীরে যৌবন এখনো রয়েছে। অস্পষ্টভাবে বৃষ্টি ভেজা শরীরে নৌকায় ওঠার সময় একবার হলেও সেটা বুঝতে পেরেছিল নিতাই। মেয়েটা কিন্তু আর কিছু বলল না। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। জলে দাঁড় ফেলার শব্দ, তার সঙ্গে মাঝে মাঝে হাওয়ার শব্দ। কোন দিকে যেন বড় ঝড় বৃষ্টি হচ্ছে। তারই একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ভেসে আসছে ওদের দিকে। আরও কিছুটা এগিয়ে আসার পর নিতাইয়ের মনে হলো মেয়েটা যেন উল্টো দিকে ঘুরে বসেছে। এভাবে সামনের দিকে ঘুরে বসতে নিতাইয়ের কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল। এমন একটা মেয়ে রাতের বেলা তার এত কাছে, অথচ নিতাই মনে মনে গুনগুন করে একটা গান গাইছিল বোধ হয়। ভয়টা কখন যেন দূরে সরে গিয়েছে। গুনগুনিয়ে গান গাইতে গাইতে মনের সুখে দাঁড় টানছিল সে। কখন যে নদীর ধার ছেড়ে আবার কাল দিঘির মাঝামাঝি এসে পড়েছে, সে কথা আর তার মনে পড়েনি। এটা আসলে একটা নদী। গ্রামের লোকেরা কাল দিঘি বলে। এক সময় নাকি এই নদীর জলে অনেক বড় একটা সাপ পাওয়া গিয়েছিল। কালো কুচকুচে সাপ একেবারে। জিনিসটা কেউ নিজের চোখে দেখেনি, তবে সবাই গল্প শুনেছে। সেই কারণেই নাকি এই নদীর নাম কাল দিঘি। একা বসে থাকলে নিতাইয়ের মাথায় হাজার চিন্তা ঘুরে ফিরে বেড়ায়। তেমনি আজও আসছিল। হাওয়ার বেগটা কখন যেন কমে এসেছে। চারপাশের পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে গিয়েছে। নিতাইয়ের খালি গা, তার পরনে মালকোছা মেরে পড়া একটা সাদা রঙের ধুতি। সেটাকে ধুতি না বলে কাপড় বলাই ভালো। কোনো রকমে লজ্জা নিবারণ হবে তাই একটা গামছা নৌকায় ফেলা আছে। তাছাড়া আছে একটা চটের ব্যাগ। কোমরের কাছে ধুতির খুঁটের কাছে বাঁধা রয়েছে বিড়ি দেশলাই। তবে এখন বৃষ্টিতে সেগুলো বোধহয় ভিজে একেবারে ম্যাড়ম্যাড়া হয়ে গিয়েছে। নিতাইয়ের বিড়ির টান উঠেছিল অনেকক্ষণ আগেই, কিন্তু মেয়েটা নৌকায় উঠে আসার পর থেকেই সেইটা তার যেন কেমন মনে পড়তে থাকছে। আর একটু পর নিতাইয়ের মনে হলো নৌকার পেছনে যেন কি একটা আসছে। এতক্ষণ তো সেই পথে একা চলেছিল, তাহলে এখন নৌকার পিছনে কি আছে তার? কথাটা ভেবে পেছনের দিকে তাকাতেই অন্ধকারে জলের শব্দ শুনতে পেল সে। মনে হলো জলের ওপর সাঁতার কেটে কিছু একটা নৌকার দিকে এগিয়ে আসছে। নিতাই গলা তুলে বলল, কে আসে? আমার পিছে পিছে কে আসে? কিন্তু নিতাইয়ের কথার উত্তরে কেউ সাড়া দিল না। আকাশে বিদ্যুৎ চমকানোটা বন্ধ হয়ে গিয়েছে, তাই ভালোভাবে কিছু দেখা যায় না। অথচ স্পষ্ট নিতাই শুনতে পায় যে জলের ওপর সাঁতার কেটে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এমন গভীর রাতে জলে সাঁতার কেটে নৌকার পিছনে গিয়ে আসছে। কথাটা ভেবে নিতাই কেমন যেন চমকে ওঠে। এবার সামনের দিকে তাকিয়ে দেখতে পায়
মেয়ে মানুষটা উল্টো দিকে ঘুরে বসেছে। আর এবার তার দিক থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছে। কেমন একটা খচখচ শব্দ, যেন কিছু একটা করছে মেয়ে মানুষটা। তার আগেই মনে পড়ে যায় নৌকায় ওঠার সময় তার একটা হাতের কাছে পুটুলি মতো কি একটা ধরা ছিল। তাহলে সেই পুটুলির মধ্যে কিছু একটা নিশ্চয় রয়েছে। নিতাই গলা তুলে কিছু একটা বলতে যাওয়ার আগেই তার নৌকাটা সজোরে ধাক্কা খায়, যেন কিছু একটা তীর বেগে ছুটে এসে তার নৌকার তলা দিয়ে ধাক্কা মেরেছে। টাল সামলাতে চেষ্টা করে নিতাইয়ের হাত থেকে দাঁড়টা গিয়ে পড়ে জলে। সঙ্গে সঙ্গে ক্ষিপ্র হস্তে সে দাঁড় তুলে নেয়। তারপর কোনো রকমে সামনে নিয়ে বলে, এই কে রে? এত রাতে আমার সঙ্গে মস্করা? আমি নিতাই, আমার সঙ্গে মস্করা করে পার পাবি নে। কিন্তু নিতাই অনুভব করে এতগুলো কথা সে বলল, নৌকাটা এভাবে তুলে উঠল, কিন্তু মেয়ে মানুষটার যেন কোনো হেলদোল নেই। সে সামনে উল্টো দিকে তাকিয়ে কিছু একটা করছে। আলো আধারিতে মনে হয় তার মাথাটা নিচের দিকে ঝুঁকে রয়েছে। এবার নিতাই তার কৌতূহল সামলাতে না পেরে বলে ওঠে, বলি ও মেয়ে, তুমি কি করছো ওদিকে ঘুরে? মেয়েটা কিন্তু কথার কোনো উত্তর দেয় না, নিতাইয়ের দিকে তাকায়ও না। এতক্ষণে মেয়েটা কথা বলছিল, এখন চুপ করে গেল কেন? তাছাড়া পেছনের দিকে ঘুরে এমন কি করছে সে যে সাড়া দিতে পারছে না? হাওয়াটা অনেকক্ষণ আগেই কমে এসেছিল। চারপাশে তাকিয়ে অন্ধকারে নিতাই ঠাউর করতে পারল না নৌকা কোথায় এসে দাঁড়িয়েছে। দাঁড়টা নৌকার একপাশে রেখে একটু উঠে দাঁড়িয়ে সে আর মোড়া ভাঙল। তাতেই নৌকাটা একবার তুলে উঠল, কিন্তু মেয়ে মানুষটা পেছনে ফিরে তাকাচ্ছে না, কোনো কথাও বলছে না। তাই বাঁশের মাচার উপরে পা রেখে দুপা সামনের দিকে এগিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই গুমোট পরিবেশ, আলো আঁধারি থমথমে হাওয়াটা যেন আবার মুহূর্তের মধ্যে শুরু হলো। বিদ্যুতে চমকে উঠল এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর সেই বিদ্যুতের আলোতে নিতাই সামনের দিকে এগিয়ে গিয়ে মাথাটা একটু কাত করে তাকিয়ে দেখতে পেল একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। সে দেখতে পেল মেয়ে মানুষটা সামনের দিকে ঘুরে নৌকার খোলার দুপাশে পা দিয়ে বসে, আর তার ঠিক কোলের ওপর রাখা রয়েছে একটা পুটুলি। আর সেই পুটুলির ভেতর থেকে বেরিয়ে রয়েছে একটা মৃতদেহ। দেখে মনে হয় একটা বাচ্চা ছেলের মৃতদেহ। পচা গলা একটা শরীর, আর সেই শরীর থেকে হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সে খাচ্ছে। দৃশ্যটা দেখেই নিতাইয়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। তার মাথার ভেতর যেন বাজ পড়ল এই আঁধার রাতে। তাহলে কাকে তুলে আনলো সে? কিন্তু ব্যাপারটা মেয়েটাকে বুঝতে না দিয়ে তাড়াতাড়ি পিছিয়ে এসে নিজের জায়গায় বসে থরথর করে কাঁপতে লাগলো নিতাই। এ কি দেখলো সে? নিজের চোখকে সে যেন বিশ্বাস করতে পারছিল না। কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাবে, এমন সময় সেই মেয়েটা বলে উঠল, ও মাঝি ভাই, আরে কি হলো? কখন থেকে তোমায় ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? ধরফর করে নিতাই তাকালো সামনের দিকে। মেয়েটা এখন তার দিকে ঘুরে রয়েছে। তার কোলের কাছে পুটলিটা এখন বাঁশের মাচার ওপরে রাখা। আবার সেই ঠান্ডা হাওয়াটা শুরু হয়েছে, তার সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা এসে লাগছে গায়ে। নিতাই তাই কোনো রকমে বলল, তোমার ওই পুটুলিতে কি আছে? পুটুলিতে? তুমি দেখবে? এই নাও দেখো। কথাটা বলে মেয়েটা পুটলিটা দু হাতে তুলে নিয়ে এগিয়ে দিল নিতাইয়ের দিকে। কিন্তু নিতাই ভয়ে ভয়ে পুটলিটার দিকে যেন তাকাতেও পারছে না। কোনো রকমে বলল, না না, আমি ওটা দেখবো না। তুমি বলো তো কি আছে? মেয়েটা অদ্ভুতভাবে হেসে উঠল। একটা হাত মুখে
মুখের কাছে রেখে হাসতে হাসতে যেন নিজের হাসি সামলাতে পারছে না, এভাবে বলল, তুমি কি ভয় পাচ্ছ আমায়? ওই পুটুলিতে একটা শাড়ি আছে, আর কিছুই নেই। সঙ্গে করে এনেছিলাম যদি বদলানোর প্রয়োজন হয় তাই, কিন্তু তা তো হয়নি। এখন তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে পুরো ভিজে গেছি। এই শাড়িটা একবার বদলে নিতে হবে। মাঝি ভাই, এখন তো বৃষ্টি কমে এসেছে, কোনো এক ঘাটে একটু নৌকা দাঁড় করাও না, আমি শাড়িটা বদলে নিই। এই ভিজে শাড়িতে কতক্ষণ থাকবো বলো তো? নিতাইয়ের মনে হলো সত্যিই যেন ওই পুটলির ভেতরে শাড়ি রয়েছে। সেভাবেই মেয়েটা পুটলিটা খুলে ফেলল। তারপর দেখল সেটির ভেতরে সত্যিই একটা শাড়ি, কিন্তু চারপাশের এত অন্ধকার ঘাট কোথায় পাবে? একটু আগে সে যেটা দেখলো সেটাই বা কি তাহলে? নিতাইয়ের মাথার মধ্যে সবকিছু একেবারে তালগোল পাকিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল নৌকার নিচে কিছু একটা ধাক্কা দিয়েছে। কথাটা মনে হতেই নিতাই মুখটা বাড়িয়েছে জলের দিকে, আর ঠিক তখনই মনে হলো জলের তলা থেকে একটা হাত উঠে এসে তার মুখের কাছে আসলো। সে হাতের 5টা লম্বা লম্বা আঙ্গুল নিতাইয়ের চোখ থেকে মাত্র হাতখানেকের দূরে রইল। নিতাইয়ের মুখ থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর চিৎকারটা নৌকাটাকে বেসামাল করে দিল। মেয়ে মানুষটা তাল সামলাতে না পেরে নৌকা থেকে জলের ভেতরে গিয়ে পড়ল। নিতাই কোনো রকমে নিজেকে সামলে নিয়েছিল বটে, কিন্তু মেয়েটা জলের মধ্যে পড়ে যেন টুক করে ঢুকে গেল। নিতাই হায় হায় করে উঠল। তার থলেটা নৌকোর উপর রয়েছে। জলের ভেতর যেখানে মেয়েটা পড়েছে সেখানে জল তখন অদ্ভুতভাবে ঢেউ দিচ্ছে, যেন একটা তীব্র স্পন্দন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। কালো জল অন্ধকার হয়ে এসেছিল। মেয়েটা এমনভাবে যে ডুবে যাবে সেটাও তো সে ভাবতে পারেনি। এখন কি করবে সে? একটু আগে যে হাতটা দেখলো সেটা কার? আর এই মেয়েটাই বা কোথায় গেল? নিতাই পাথরের মতন চুপ করে বসে রইল। তার হাতের দাঁড় শক্ত করে চেপে ধরে রইল বুকের মাঝখানে। মনে মনে রাম নাম করতেও সে যেন ভুলে গেল। এগুলো কি হচ্ছে? কার মুখ দেখে উঠেছিলাম আজ? কেন যে মধুসূদনের কথা শুনলাম না? কেন যে এই অমাবস্যার রাতে বাইরে বেরিয়ে আসতে চাইলাম? হায় হায়, আমার ভাগ্যটাই খারাপ। আর ঠিক তখনই জলের ভিতরে মেয়েটাকে আবার দেখা গেল। তার মাথাটা জল থেকে ভেসে উঠেছে উপরের দিকে। দুটো হাত জলের ওপর তুলে সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, মাঝি ভাই আমায় বাঁচাও। জলের তলা থেকে কে যেন আমার পা দুটো টেনে ধরেছে, বাঁচাও বাঁচাও। মুহূর্তের মধ্যে মেয়েটা জলের ওপর নৌকার এক পাশে উঠে এসেছিল। আবার তার মাথাটা ডুবে গেল খানিকটা, আবার উঠে এলো যেন। জলের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে, আর দুটো হাত সামনের দিকে তুলে নিতাইয়ের কাছে সাহায্য চাইছে। তার দু হাতের চুড়িগুলো আবার ঝনঝন করে উঠল। নিতাই আর স্থির হয়ে থাকতে পারল না। তাড়াতাড়ি করে দাঁড় টেনে নৌকাটাকে মেয়েটার দিকে ঠেলে নিয়ে গেল। তারপর নিজের একটা হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। মেয়েটা নিতাইয়ের হাতটা শক্ত করে ধরল, তারপরে উঠে আসতে চাইল, কিন্তু সেটা হলো না। তার বদলে নিতাইয়ের মনে হলো মেয়েটার হাতের টানে সে নিজে নৌকা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। অদ্ভুত একটা আতঙ্কের ভেতরে গোটা শরীরটা দিয়ে যেন শিহরণ বয়ে গেল নিতাইয়ের। হাতটা বড্ড বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে না? বৃষ্টিতে ভিজেছে আর জলের ভেতরে ছিল বলেই কি? মেয়েটা আবার বলল, মাঝি ভাই আমায় বাঁচাও। জলের তলা থেকে কে যেন আমার পা কামড়ে ধরছে, মাঝি ভাই বাঁচাও। এবার নিতাইয়ের মনের ভিতর থাকা সাহসটুকু যেন মুহূর্তের মধ্যে উঠে গেল। সে দুটো হাত দিয়ে মেয়েটার একটা হাত চেপে ধরল, তারপরে নৌকার ওপর তুলে আনার চেষ্টাও করল,
আর ঠিক তখনই প্রবল একটা টানে নৌকা থেকে জলের ভেতরে গিয়ে পড়ল নিতাই। যেন মনে হলো ওই একটা হাতের প্রবল শক্তি তাকে উল্টো দিকে টেনে ধরেছে। জলের ভেতর নিতাইয়ের মাথাটা আগে পড়েছিল। আচমকা এভাবে এসে পড়ায় তার গোটা শরীরটা জলের ভেতরে একেবারে ডুবে গেল। মুহূর্তের মধ্যে জলের তলায় নিতাই চোখ খুলে তাকালো। চারপাশে কালো ঘন অন্ধকার, কেউ কোথাও নেই। একটু আগে যে হাতের টানে সে জলের ভেতরে এসে পড়েছে, সে হাতটাও কোথাও অনুভব করতে পারল না। মেয়েটা কোথায় গেল? নিতাই জলের প্রাণী, জলে জলেই তার দিন কাটে, রাত কাটে। জলে পড়ে সে একটু ঘাবড়ায়নি, কিন্তু মেয়েটা গেল কোথায় অন্ধকারে? এদিক ওদিক তাকিয়ে কিছু দেখা যায় না, কিন্তু নিতাইয়ের মনে হলো জলের তলায় তার পেছনে কেউ যেন একটা রয়েছে। তাহলে কি মেয়েটা তার পিছন দিকে? কথাটা ভেবে নিতাই পিছনের দিকে তাকাতে গেল, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার পেছনে যে এতক্ষণ দাঁড়িয়েছিল তার দুটো চোখ লাল আগুনের মতন টকটকে হয়ে গিয়েছে, জ্বলছে যেন। নিতাই পিছনে তাকাতেই সে জলের মধ্যে একপাশে সরে গিয়েছে। বেশিক্ষণ নয়, জলের মধ্যে নিতাই ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ড যেন তার কাছে অনেক যুগ বলে মনে হচ্ছিল। যেন মনে হচ্ছিল এই ঠান্ডা জলের তলায় কালো অন্ধকারের মধ্যে কারা যেন চারপাশ থেকে তাকে ঘিরে ধরেছে কিংবা ধরতে চাইছে। আর একবার যদি তাকে ধরতে পারে তাহলে এই জল থেকে তাকে কখনোই মাথা তুলতে দেবে না। নিতাই কোনো রকমে ধরপড় করে উপরের দিকে ওঠার চেষ্টা করলো। খানিকটা সাঁতার কেটে জলের উপরে মাথা তুলতেই চারিদিকে অন্ধকারে কিছু দেখতে পেল না প্রথমে। তারপরে বুঝতে পারলো তার নৌকাটা যেন সামনের দিকে ভেসে যাচ্ছে। আর কোনো কিছু না ভেবে নিতাই নৌকাটা লক্ষ্য করে সাঁতার কাটতে লাগলো। নৌকাটা ততক্ষণে ঢেউ আসতে আসতে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। আবার বৃষ্টি শুরু হলো, ঝিমঝিমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টির তোড় এত যে নিতাই জলের মধ্যে চোখ খোলা রাখতেই পারছিল না। চোখ বন্ধ হয়ে আসে, তবুও প্রাণপণে কোনো রকমে ডুব সাঁতার দিয়ে নৌকাটার কাছাকাছি এসে পৌঁছলো নিতাই। একটা হাত দিয়ে নৌকাটাকে জাপটে ধরে উঠতে যাবে, ঠিক তখনই নৌকার ওপর থেকে কে যেন বলে উঠল, মাঝি ভাই, তুমি আমায় এভাবে একা ছেড়ে জলের মধ্যে চলে গেলে কেন বলো তো? কতবার ডাকলাম তোমায়, শুনতে পেলে না? জলের মধ্যে কি দেখছিলে ওভাবে? একটু আগেই তোর মেয়েটাকে সে জলের মধ্যে দেখতে পেয়েছিল। তাহলে জলের মধ্যে থেকে মেয়েটা নৌকায় উঠে এসেছে কি করে? তাছাড়া এসব কথা সে বলছে কেন? নিতাইয়ের মুখ তখন ঠান্ডা, আর বৃষ্টির জলের মধ্যে সে কেমন যেন নেতিয়ে পড়েছিল। তাড়াতাড়ি একটা হ্যাঁচকা টানে শরীরটাকে নৌকার উপর তুলে আনলো। তারপর পরনের সাদা কাপড়টা খানিকটা খুলে এসেছিল। লজ্জা নিবারণ হচ্ছিল, কিন্তু একটা মেয়ে মানুষের সামনে নিজের এমন অবস্থা নিতাইকে কেমন লজ্জা দিল। তাড়াতাড়ি নৌকায় উঠে এসে কাপড়টা ঠিক করলো প্রথমে, তারপর নৌকার এক পাশে বসে দাঁড়টা হাতে নিয়ে নৌকাটাকে টানতে যাবে, তখনই খেয়াল করল নৌকার মধ্যে দাঁড় নেই। পুটলিটা নৌকার মাঝে বাঁশের মাচার উপরে পড়ে রয়েছে। মেয়ে মানুষটা নৌকার অন্য পাশে বসে বলল, তোমায় কতবার করে বললাম, তুমি আমার কথাই শুনলে না। দাঁড় যে ভেসে গেল, আমি কি আর আনতে পারি? সর্বনাশ, দাঁড় ভেসে গেছে। কিন্তু কিন্তু তাহলে আমরা এবার যাব কি করে? মেয়েটা আবারও হাসলো। এমন অদ্ভুত হাসি মেয়েটার গলায় নিতাই এই প্রথমবার শুনল। এটা অদ্ভুতভাবে হাসতে হাসতে জলের দিকে আঙুল দেখালো, তারপর বলল, কেন? ওরা নিয়ে যাবে আমাকে? কথাটা বলে মেয়েটা জলের দিকে আঙুল দেখিয়েছিল। তার আঙুল নির্দেশ করে নিতাই জলের দিকে তাকাতে দেখতে পেল নৌকার এক পাশ থেকে কতগুলো কালো কালো লম্বা হাত
যেন উঠে আসছে ওপরের দিকে। এই দৃশ্যটা নিজের চোখে দেখার পর কিন্তু গোটা আকাশটা নিতাইয়ের সঙ্গে বেইমানি করে বিদ্যুৎ চমকে উঠল। একটা হাত জলের এক পাশ থেকে উঠে যেন তার একদম কাছের দিকে এগিয়ে আসছে। আর পারল না নিতাই। সেই প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত নিজেকে অনেক অনেক কষ্ট করে আটকে রেখেছে, এবার বলেই ফেলল, তুমি কে? কে তুমি? তুমি নৌকাতে ওঠার পর থেকেই এসব হচ্ছে। তুমি মানুষ না, মানুষ না। তুমি সত্যি করে বলো তুমি কে? মেয়েটা মুহূর্তক্ষণ চুপ করে বসে রইল। তার মাথার পেছন থেকে বৃষ্টির জল ছিটকে এসে লাগছে নিতাইয়ের গায়ে। একটা ছোট্ট নৌকার দুই প্রান্তে দুজন চুপচাপ বসে রয়েছে। সরাসরি ঠান্ডা হাওয়া নিতাইয়ের গায়ে এসে ভেজা পিঠের ওপর যেন আঘাত দিয়ে চলেছিল। এবার ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিতাই বুঝতে পারছিল তার কাঁপুনিটা ঠান্ডার চেয়েও বেশি বোধহয় ভয়ের। এই মেয়েটা যাই হোক না কেন মানুষ কখনোই হতে পারে না। আর যারা ওভাবে জলের তলা থেকে হাত বাড়িয়ে রয়েছে তারাই বা কারা? মেয়েটি কিছু বলার আগেই নিতাইয়ের অনেকদিন আগে মধুসূদনের বলা একটা কথা মনে পড়ে গেল। মধুসূদন বলেছিল, নিতাই, এই নবীগঞ্জের পথে রসুলপুরের পর রাতের অন্ধকারে কোনো মাঝি আসতে চায় না, বুঝলি তো? এ কেন আসতে চায় না সে কথা আমি জানি না, তবে তারা নাকি জলে অনেক কিছুই দেখেছে। জলের তলা থেকে রাতের অন্ধকারে কারা নাকি বেরিয়ে আসে, বিশেষ করে অমাবস্যার রাতে। মধুসূদনের কথা একদমই নিতাই বিশ্বাস করেনি। হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, ওসব কিছুই না মধুসূদন দা। আসলে লোকে অন্ধকারে কি দেখতে কি দেখেছে তাই নিয়েই গল্প করে। না রে, এমন যদি হতো তাহলে একজন দুজন না হয় করতো। ওই পথে মাঝে মাঝে ওরা একটা মেয়েকে দেখেছে। তাকে দেখার পর ঠিক কি হয় সে কথা বরাবর কেউই ভালোভাবে মনে করতে পারেনি। মেয়েটা কখনো নৌকা থেকে নেমে যায়, আবার কখনো হঠাৎ করে হারিয়েই যায়। কিন্তু অমাবস্যা রাতে ওই পথে নাকি দুজন মাঝি একবার নিখোঁজও হয়েছে। নিতাই এই সমস্ত কথা শুনেছিল কিন্তু কিছুই বিশ্বাস করেনি তখন। তবে আজ রাতে যেন সমস্ত কিছু একসাথে মিলে যাচ্ছে। মেয়েটা অদ্ভুতভাবে হাসছে। তার দিক থেকে হালকা হাসির শব্দ, বৃষ্টির শব্দ ছাপিয়ে আসছে যেন নিতাইয়ের কানে। নিতাই অসহায়ের মতন বসে রইল। তার দ্বার নেই, আলো নেই, কোথায় যাবে কি করবে সেটাও সে জানে না। জলে ঝাঁপিয়ে যে পড়বে, জলের তলায় কারা তার জন্য অপেক্ষা করছে সে কথা তো আর ভালোভাবে বলতে পারবে না। যে বিপদ চোখে দেখা যায় তা থেকে বাঁচার রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু জলের তলাটা ঘন অন্ধকার। তার মধ্যে যে বিপদ রয়েছে সে বিপদের সম্পর্কে নিতাইয়ের কোনো ধারণাই তো নেই। মেয়েটা আগের মতোই হাসতে হাসতে বলে উঠল, চিনতে পারছিস না আমায়? কি রে, চিনতে পারছিস না? একবার ভালো করে দেখ তো। মেয়েটা কথাটা বলে অদ্ভুতভাবে এগিয়ে গেল সামনের দিকে। বাঁশের মাচার ওপরে সে ঠিক কুকুরের মতো করে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে গেল। আকাশের বিদ্যুৎ থেকে থেকে চমকে ওঠার সঙ্গে সঙ্গেই নিতাই সামনের দিকে তাকিয়ে বিভৎস চিৎকার করে বলে উঠল, বল কি তুই? কিন্তু তুই এখানে কি করে? মেয়েটা অদ্ভুত ভয়ঙ্কর গলায় হেসে উঠল। হাসতে হাসতে আরো একটু সামনের দিকে এগিয়ে এসে বলল, বুঝতে পেরেছিস? সবাই পেরেছিস চিনতে? কতদিন ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি, এতদিন পরে এলি নিতাই। নিতাই ততক্ষণে চিনতে পেরেছে ওই মেয়েটাকে। তার গায়ের সাদা কাপড়টা এখন খুলে গিয়ে হাওয়ায় পতাকার মতন ফটফট করে শব্দ করে উঠছে। বৃষ্টির মধ্যে যেভাবে গায়ে কাপড়টা উড়তে পারে সে ধারণা নিতাইয়ের ছিল না। ঠিক তখনই নজর পড়ল সামনে থাকা
সেই পুটলিটার দিকে। পুটলিটা তখনও নৌকার বাঁশের মাচার ওপরে পড়ে রয়েছে, আগের মতোই। যে পুটলিটা থেকে সেই কাপড়টা বেরিয়ে এসেছিল, আবার সেই পুটলিটা কখন যেন আগের মতন গুটিয়ে গিয়েছে। পুটলিটার দিক অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিতাই। তার গোটা শরীর দরদর করে কাঁপছে, গায়ে জমা জলের সঙ্গে ঘাম বেরিয়ে আসছিল। একটা কথা সে বলতে পারছিল না। চারপাশের অন্ধকার বাতাস কেঁপে ঝড় শুরু হয়েছে। বৃষ্টির প্রবল দৌড় যেন ঝড়ের হাওয়ার কথায় ভেসে যাচ্ছে। তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। ততক্ষণে নৌকার অন্য পাশের সেই মেয়েটার মূর্তিটা পুরোপুরি বদলে গিয়েছিল। তার বদলে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা পচা গলা অর্ধ নরকঙ্কাল। নিতাই তার দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ফুলকি, ফুলকি, আমাকে ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ফুলকি, আমায় মারিস না। আমি তোকে মারবো না। তোকে মারার জন্যে ওই দেখ কালো দিঘির জলে তারা আছে। তারাই তোকে মারার জন্য এসেছে। একবার তাকিয়ে দেখ। নৌকাটা অনেকক্ষণ থেকেই দুলছিল। তার কারণটা নিতাই এতক্ষণে বুঝতে পারেনি, কিন্তু এইবার বুঝতে পারল। দেখলো তার নৌকার দুপাশ দিয়ে কতগুলো কালো কালো হাত উঠে এসেছে ওপরের দিকে। তাদের মধ্যে একটা হাত চেপে ধরল নিতাইয়ের পা। এমন ঠান্ডা শক্ত লোহার বরফের মতন হাত এর আগে কখনোই নিতাই অনুভব করেনি। হাতটা এক ঝটকায় নিতাইকে টেনে নিল জলের দিকে। হা হা করে হেসে উঠল নৌকার ওপরে থাকা সেই মূর্তি। নিতাইয়ের চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেসে উঠল আজ থেকে কয়েক বছর আগের একটা রাত। কথাটা তার এতক্ষণ মনে পড়েনি। সেদিনও তো এই ঘাটেই, হ্যাঁ মনে পড়েছে, এই ঘাটেই সেদিনও এমনভাবে রাতের বেলা নৌকা নিয়ে ফিরছিল নিতাই। সেদিন নবীগঞ্জ যাচ্ছিল না নিতাই, নিজের বাড়িতেই ফিরছিল। আর ফেরার সময় নদীর ঘাটের কাছে দেখতে পেরেছিল একটা মেয়েকে। তারপর তাকে তুলে নিয়েছিল নৌকাতে। তার কোলের কাছেও একটা পুটলি ছিল। নিতাইয়ের মাথার ভেতরটা ফাঁকা হয়ে আসছিল। এতক্ষণ ধরে তার এই সব কিছু মনে পড়েনি কেন? এই মেয়েটাকে ঘাটে পৌঁছে দেওয়ার নাম করে তারপর নদীর ঠিক মাঝখানে এনে নিতাইয়ের গায়ের ভেতর গুলিয়ে উঠতে লাগলো। ততক্ষণে তার একটা পা টেনে ধরে তাকে জলের ভেতর কোমর পর্যন্ত নামিয়ে ফেলেছে কারা যেন। নিতাই চিৎকার করে দু হাতে নৌকাটাকে টেনে ধরলো, আর তারপর বলতে লাগলো, আমায় ক্ষমা করে দে ফুলকি, ক্ষমা করে দে। সেদিন রাতে মহুয়ার নেশায় আমি ভুল করেছি। আমি বড্ড ভুল করেছি। যে তোকে পেতেই হবে নিতাই। সেদিন কতবার করে তোকে আমি বলেছিলাম। তাছাড়া আমার কোলে। সঙ্গে সঙ্গে নিতাইয়ের মনে পড়ে গেল পুটলিটার কথা। সে ততক্ষণে নৌকার ধার ধরে ওপরে উঠে আসতে চাইছে। তার দুটো পা জলের তলা দিয়ে কারা যেন প্রবলে টেনে ধরেছে। এবার পুটলিটা যেন নড়ে উঠল। আকাশের বিদ্যুৎটা আজ যে কবার চমকেছে ততবারই নিতাইয়ের গোটা শরীরকে পাথরের মতন করে দিয়েছে যেন। আবার বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুতের আলোতে নিতাই দেখতে পেল পুটলিটা নড়তে নড়তে এগিয়ে আসছে তার দিকে। আর তারপরেই পুটলিটার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা ছোট মাথা। তার সেই লাল অদ্ভুত টকটকে দুটো চোখ, আর সেই অদ্ভুত চোখে নিতাইয়ের দিকে তাকিয়ে হাসছে সে। একটা বাচ্চার হাসিতে চারপাশটা ভরে উঠেছে। তার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির মূর্তিটা ততক্ষণে এগিয়ে এসেছে নৌকার মাঝ বরাবর, পাশের মাচার ওপর। মেয়েটি পুটলিটা তুলে নিয়েছে কাঁধে। একসাথে দুটো হাসির শব্দ যেন নিতাইয়ের কানে তালা ধরিয়ে দিচ্ছিল। পায়ের টানটা প্রবল হচ্ছে। নিতাই বুঝতে পারছে তলা থেকে যারা তার পাটা টেনে ধরেছে তাদের হাতের সংখ্যা যেন বেড়ে চলেছে। 2, 4, 6, 8টা, আরো বেশি। নিতাইয়ের বুক পর্যন্ত প্রায় জলের কাছে ডুবে এলো।
আর ঠিক তখনই সে অনুভব করতে পারল তার পায়ের কাছে যেন ধারালো কি একটা কামড়ে ধরেছে। নিতাই চিৎকার করতে গেল, কিন্তু তার আগেই হ্যাঁচকা একটা টানে তার গোটা শরীরটা জলের মধ্যে ডুবে গেল। শেষবার বিদ্যুৎ যখন চমকায়, তখন নিতাইয়ের নৌকার বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড়ে শরীরে জড়িয়ে একটা মেয়ে মানুষ। তার কোলের কাছে একটা পুটলি। আস্তে আস্তে নৌকায় বসে পড়ল। তারপর নৌকার এক পাশে রাখা দাঁড় দিয়ে জলের টানতে টানতে এগোতে লাগলো অন্ধকারে কোনো এক অনির্দিষ্ট পাড়ের দিকে। মধুসূদন অবাক হয়েছিল যখন সূর্যের আলো মধ্য গগনে পৌঁছাবার পরও নিতাই পৌঁছল না। নিতাই এমন ছেলে নয়, তার পৌঁছাবার কথা ছিল গ্রামে ফিরে। মধুসূদন নিতাইকে খুঁজে পেল না। জানতে পারল নিতাই সেদিন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিল, আর তাতেই মধুসূদনের সমস্ত কিছু বুঝে গিয়েছিল। শুধু আকাশের দিকে তাকিয়ে একবার বলেছিল, একে অমাবস্যা, তার উপর আবার শনিবার, তারপর কাল রাতে প্রবল ঝড় বৃষ্টি হলো। এমন রাতে নিতাই গেল কোথায়? নিতাইকে কখনো কেউ আর দেখতে পায়নি। কালো দিঘির জলে নিতাইয়ের দাঁড়হীন নৌকাটা ভাসতে ভাসতে যে কোথায় গিয়ে পড়েছিল সে কথাও কেউ জানে না। কাল দিঘি তো আর ছোট নদী নয়, পাশাপাশি অনেকগুলো গ্রাম পেরিয়ে সে গিয়ে মিশেছে আরো একটা বড় নদীতে। নিতাইকে কেউ খুঁজেই পায়নি আর। তবে মধুসূদন কিছু একটা সন্দেহ করতে পেরেছিল। অনেক বছর আগে এক রাতে বাড়িতে ফিরে নিতাই তার ঘরে এসে হাওমাও করে কতগুলো সংলগ্ন কথা বলেছিল। কিন্তু নিতাইয়ের কি হলো? অনেক বছর পর্যন্ত মধুসূদনের নিতাইয়ের কথা মনে ছিল। তারপরেও কোনো গভীর রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে যদি কেউ ওই পথ দিয়ে যেত, তাহলে নদীর কোনো এক পাড় থেকে কোনো মেয়ে মানুষ তাকে ডাকতো, ডেকে বলতো, মাঝি ভাই বাঁচাও, আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও।